এই পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেখানে আলোর প্রবেশাধিকার নেই, যেখানে সময় স্থির, যেখানে মৃত্যু কেবল শুরু। মানুষ যেগুলোকে গল্প বলে এড়িয়ে চলে, কিন্তু কিছু সত্য এতটাই ভয়ঙ্কর যে তাকে লুকোতেও মানুষ ভয় পায়। মায়ারাত, অভিশপ্ত মায়ারাত, যেখানে প্রবেশ পথ আছে কিন্তু ফেরাটা মৃত্যুর থেকেও কঠিন। মায়া, তৈরি হয়ে নাও, আজ আমাদের অনেক দিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আপনি কি নিশ্চিত যে তারাই আসবে? মায়ারাতের পথ খুঁজে পাওয়া তো সহজ নয়। দাদুর রক্ত যার ধমনীতে বইছে সে ঠিকই পথ খুঁজে নেবে। আজকে আমি তোমাকে এমন দুজন ছেলের সাথে পরিচয় করিয়ে দেব যারা আমাদের এই গোপন সংস্থার নতুন ইতিহাস লিখতে পারে। কি তাদের? একজনের নাম আরিয়ান, বুদ্ধিদীপ্ত আর জেদি, আর অন্যজন সজল, যে ক্যামেরা দিয়ে সত্যিটা ধরতে জানে। এই আরিয়ান আর সজলই হবে আমাদের পরবর্তী মিশনের মূল চাবিকাঠি। তাদের চোখে আমি যে আগুন দেখেছি তা দিয়েই মায়ারাতের অন্ধকার দূর করা সম্ভব। আরিয়ান আর সজল, নাম দুটো মনে থাকবে। দেখা যাক তারা এই সংস্থার নিয়ম আর মায়ারাতের আতঙ্ক কতটুকু সহ্য করতে পারে। তো ওরা এসে পড়েছে। দরজাটা খুলে দাও মায়া, আজ থেকে এক নতুন খেলা শুরু হতে যাচ্ছে। আপনারাই কি আমাদের আসতে বলেছিলেন? আমি আরিয়ান, আরও সজল। ঠিক সময়েই এসেছ। এসো, বসো। মায়া, ওদের জন্য জায়গা করে দাও। তোমাদের ভেতরে আসতে খুব ভয় লাগছিল, তাই না সজল? দরজার বাইরে তোমরা 3 মিনিট 42 সেকেন্ড দাঁড়িয়েছিলে। চমকে গিয়ে আপনি জানলেন কি করে? আমরা তো কোনো শব্দ করিনি। আরিয়ান, চল ভাই, এরা মনে হয় আমাদের উপর আড়ি পাচ্ছে। মৃদু হেসে, এটাকে আড়ি পাতা বলে না সজল, এটাকে বলে সার্ভেলেন্স। আমরা যখন কোনো মিশন চালাই তখন আমাদের চোখ আর কান চারদিকে খোলা রাখতে হয়। বসো। আরিয়ান ও সজল চেয়ার টেনে বসে। মাঝখানের টেবিলে একটি মানচিত্র আর কিছু পুরনো ছবি রাখা। আপনাদের পরিচয়টা আগে পরিষ্কার করুন। আপনারা বললেন আপনারা একটি গোপন সংস্থা চালান। কিসের সংস্থা? গম্ভীর স্বরে, আমরা এমন এক দল যারা সেই জগৎ নিয়ে কাজ করি যে জগৎকে আধুনিক বিজ্ঞান ভ্রম বলে উড়িয়ে দেয়। সোজা কথায়, আমরা প্যারানর্মাল ইনভেস্টিগেটর। তবে আমাদের পদ্ধতি একটু ভিন্ন। আমরা শুধু ভূত দেখি না, আমরা তাদের উৎস ধ্বংস করি। হেসে ফেলে। তার মানে আপনারা ওঝা, তুকতাক করেন? টেবিলে জোরে একটা হাত চাপড়ে, এটাকে মস্করা মনে করো না সজল। ওঝারা ঝাড়ফুঁক দেয়, আর আমরা টেকনোলজি আর প্রাচীন জাদুটোনার সংমিশ্রণে লড়াই করি। মায়ারাত গ্রামে তোমরা যেটা করতে যাচ্ছ সেটা কোনো ইউটিউব ভ্লগ নয়, ওটা একটা ডেথ ট্র্যাপ। মানচিত্রের দিকে তাকিয়ে, আমার দাদুর ডায়েরিতে মায়ারাতের কথা লেখা ছিল। তিনি কেন আমাদের ওখানে যেতে বললেন? কারণ তোমার দাদু আমাদের এই সংস্থার প্রতিষ্ঠাতা সদস্যদের একজন ছিলেন আরিয়ান। তিনি মায়ারাতের একটা রহস্য সমাধান করতে গিয়ে নিখোঁজ হন। আর সেই রহস্যটা হল মায়ারাতের আয়না। ওটা উদ্ধার করতে হবে। কাজটা কতটুকু রিস্কি? আরিয়ানের দিকে ঝুঁকে পড়ে। 100% রিস্কি। ওখানে একবার ঢুকলে সময় আর মাত্রার কোনো জ্ঞান থাকে না। তোমার নিজের ছায়া হয়তো তোমার সাথে কথা বলবে, তোমার মৃত আত্মীয়দের তুমি চোখের সামনে দেখবে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল মায়ারাতের আত্মাগুলো মানুষের মগজ নিয়ে খেলতে ভালোবাসে। তারা তোমাদের একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেবে। ঘামতে শুরু করেছে। আরিয়ান, আমি এসবের মধ্যে নেই। ভূত তাড়ানো পর্যন্ত ঠিক ছিল, কিন্তু মগজ নিয়ে খেলা, পাগল হয়ে যাব তো ভাই। সজলের দিকে একটি পুরনো তামাটে লকেট এগিয়ে দিয়ে, এটা পড়লে কিছুটা সুরক্ষা পাবে। কিন্তু মনে রেখো, তোমাদের কাজ হবে আরিয়ানের দাদুর ফেলে আসা অসম্পূর্ণ কাজ শেষ করা। যদি ভয় পাও তবে এখনই এই দরজা দিয়ে বেরিয়ে যাও। কিন্তু একবার বেরিয়ে গেলে তোমাদের জীবনের নিরাপত্তা আমরা দিতে পারব না, কারণ মায়ারাতের শক্তি অলরেডি তোমাদের পিছু নিয়েছে। লকেটটা হাতে নিয়ে, আমি পিছু হটতে আসিনি। যদি আমার দাদু এই সংস্থার অংশ হয়ে থাকেন তবে আমিও এটা শেষ করতে চাই। আমাদের ঠিক কি করতে হবে? তোমাদের প্রথম কাজ হবে মায়ারাতের সেই জমিদার বাড়িতে যাওয়া। সেখানে গিয়ে একটা বিশেষ ফ্রিকোয়েন্সির অডিও রেকর্ড করতে হবে। কিন্তু সাবধান, রাত 12টা 1 মিনিট থেকে 3টে পর্যন্ত কোনোভাবেই চোখ বন্ধ করা যাবে না। ওই 3 ঘন্টা হবে তোমাদের জীবনের দীর্ঘতম 3 ঘন্টা। আর একটা কথা, সেখানে এমন কিছু দেখবে যা তোমার সবচেয়ে প্রিয় মানুষের রূপ ধরবে। তাদের কথা শুনলে তুমি শেষ। আমাদের এই সংস্থাটি তোমাদের ব্যাকগ্রাউন্ড সাপোর্ট দেবে, কিন্তু লড়াইটা লড়তে হবে তোমাদের দুজনকে একসাথেই। কাপা গলায়, আমরা কি বেঁচে ফিরতে পারবো? ফাইলটা বন্ধ করতে করতে ফেরার নিশ্চয়তা দিতে পারলে এটাকে অভিশপ্ত মায়ারাত বলা হতো না সজল। তবে আরিয়ানের রক্তে যে তেজ আছে তাতে আমি আশাবাদী। যাও, তোমাদের গাড়ি বাইরে তৈরি। মনে রেখো, এই সংস্থার নাম যেন কখনো ফাঁস না হয়। 101, 102, 103
কি গুনছিস সজল? আরে ভাই, এই রাস্তায় আসার পর থেকে 103টা কদম ফেলেছি। একটা মানুষ তো দূরে থাক, একটা কুকুর পর্যন্ত ডাকছে না। তুই নিশ্চিত তো যে আমরা সঠিক ঠিকানায় আসছি, নাকি মায়া আমাদের কোনো হরর মুভি শুটিং সেটে পাঠিয়ে দিল? মায়া মস্করা করার মতো মেয়ে নয় সজল, আর এই পিনপতন নিরহতাই প্রমাণ করে এখানে কিছু একটা অস্বাভাবিক আছে। তুই ক্যামেরাটা রেডি কর। ক্যামেরা তো রেডিই আছে, কিন্তু আমার ব্যাটারিটা দেখ, 100% চার্জ দিয়ে আসলাম, এখনই 90% নেমে আছে। এই এলাকায় মনে হয় কোনো এনার্জি ভ্যাম্পায়ার আছে যে ইলেকট্রিসিটি শুষে নিচ্ছে। তুই তো দেখছিস প্যারানর্মাল ইনভেস্টিগেটর হওয়ার আগেই থিওরি দেওয়া শুরু করেছিস। ভালো, তবে মনে রাখিস ভোল্টেজ ড্রপ করা মানেই আত্মার উপস্থিতি, এটা সবসময় সত্যি নয়। আরিয়ান, একটা কথা বলতো, আমরা এই যে গোপন সংস্থার হয়ে কাজ শুরু করলাম, এতে আমাদের লাভ কি? যদি প্রীতম নামের ওই বাচ্চার আত্মা আমাদের ঘাড়ে চেপে বসে, তখন উকিল সাহেব কি আমাদের উকিল নোটিশ দিয়ে বাঁচাবে? লাভটা টাকার নয় সজল, লাভটা সত্যের। আমার দাদু কেন নিখোঁজ হলেন, মায়ারাত গ্রামে আসলে কি আছে, এই জট খুলতে হলে আমাদের এই ছোট ছোট মিশনগুলো কমপ্লিট করতে হবে। ভয় পেলে চলিস না। ভয় পাবো না মানে? তুই কি রোবট নাকি? ওই দেখ, জোহরা বেগমের গেটের সামনে একটা কালো বিড়াল বসে আছে। ওটা আমাদের দিকে এমনভাবে তাকাচ্ছে যেন আমাদের চেনে। আরিয়ান, এই বাড়িটা দেখে তোর কি মনে হচ্ছে? জোহরা বেগম কি একা থাকেন এখানে? হ্যাঁ, প্রীতম মারা যাওয়ার পর থেকে তিনি একাই। তবে মায়ার ব্রিফিং অনুযায়ী তিনি ইদানিং কারো সাথে কথা বলেন। সেটা প্রীতম নাকি অন্য কেউ, সেটাই আমাদের বের করতে হবে। ক্যামেরার ভিউ ফাইন্ডারে চোখ রেখে, দোস্ত, লেন্সের ভেতর দিয়ে বাগানটা কেমন জানি লাগছে। কুয়াশাগুলো মনে হচ্ছে জ্যান্ত নড়াচড়া করছে। আর দেখ, জানলার ওই নীল আলোটা, ওটা কি কোনো মোমবাতি? না, ওটা ইলেকট্রিক লাইট নয়, পচনশীল কোনো জৈব পদার্থের থেকে ওই ধরনের আলো বের হতে পারে। সজল, তুই কি গন্ধ পাচ্ছিস? নাক টেনে? হ্যাঁ, কিসের যেন একটা ভ্যাপসা পচা গন্ধ, অনেকটা পুরনো ভিজে কাপড়ের মতো। ছি। ডিভাইসটা অন করে দেখ, ইএমএফ মিটার রিডিং দিচ্ছে 3.5 মিলিকাউস। তার মানে এখানে কিছু একটা এনার্জি আছে। আরিয়ান, তুই কি চাস আমি জোহরা বেগমকে ডাকি, নাকি আমরা সরাসরি ঘরে ঢুকে পড়ব? আমার কেন জানি মনে হচ্ছে আমরা ডাকার আগেই কেউ আমাদের জন্য দরজা খুলে দেবে। দিস ইজ ইন্টারেস্টিং। সজল, তুই রেকর্ডারটা অন কর, আমি এই অ্যাম্বিয়েন্ট সাউন্ডটা ক্যাপচার করতে চাই। রেকর্ড বাটন টিপে অন করলাম। কিন্তু আরিয়ান, একটা শব্দ শুনলি? মনে হলো কেউ আমাদের পেছনে ফিস ফিস করে কিছু বলল। কি বলল? শুনলাম স্বাগতম। থমকে দাঁড়িয়ে, তুই কি শিওর? আমি তো কিছু শুনলাম না। তুই তো রিডিং দেখতে ব্যস্ত, আমার কান কিন্তু সবসময় গাড়া থাকে। দোস্ত, চল ফিরে যাই, এখনো গেটটা খোলা আছে। সজলের কাঁধে হাত দিয়ে, না সজল, দাদুর ডায়েরিতে একটা কথা লেখা ছিল, ভয় যখন দরজায় কড়া নাড়ে তখন দরজা খুলে দাও, নইলে সে জানলা দিয়ে ঢুকবে। আমরা অলরেডি ভেতরে ঢুকে গেছি, এখন ফেরা মানে বিপদকে পিছু নিয়ে আসা। আপনারা কি সেই অফিস থেকে এসেছেন যেখান থেকে বলা হয়েছিল দুজন লোক আসবে? জি, আমরা গোপন সংস্থা থেকে এসেছি। আমি আরিয়ান, আরও সজল। আপনি কি মিসেস জোহরা? লোকে আমাকে এই নামেই চেনে বাবা, কিন্তু এই অভিশপ্ত বাড়িতে আমি এখন কেবল একটা জ্যান্ত লাশ। আপনারা ভেতরে আসার আগে আমাকে একটা কথা দিন, আপনারা যাই দেখেন না কেন প্রীতমকে আঘাত করবেন না। ও খুব শান্ত ছেলে। আমরা এখানে কাউকে আঘাত করতে আসিনি, আমরা শুধু জানতে চাই এখানে ঠিক কি ঘটছে। আপনি মায়াকে বলেছিলেন প্রীতম ফিরে আসে? ফিরে আসে মানে? ও তো এই ঘর ছেড়েই যায়নি। প্রতিদিন রাত 2:30 বাজলেই করিডোরে ওর ছোট ছোট পায়ের শব্দ পাই। প্রথমে ভেবেছিলাম মনের ভুল, কিন্তু তারপর একদিন দেখলাম ডাইনিং টেবিলের উপর ওর প্রিয় কাঁচের গ্লাসটা নিজে থেকেই নড়ছে। প্রীতম আমার কাছে পানি খেতে চেয়েছিল। ঢোক গেলে পানি খেতে চেয়েছিল? মানে ও কি কথা বলেছিল আপনার সাথে? না, কথা বলেনি, কিন্তু ওর কান্নার আওয়াজ আমি চিনি। ও ফিস ফিস করে কাঁদে। গত সোমবার রাতে আমি যখন ঘুমানোর চেষ্টা করছিলাম, তখন অনুভব করলাম আমার বিছানার একপাশে কেউ এসে বসল। তোষকটা ডেবে গেল। আমি হাত বাড়িয়ে কাউকে পেলাম না, কিন্তু জায়গাটা বরফের মতো ঠান্ডা হয়েছিল। আপনি মায়াকে আরও বলেছিলেন যে প্রীতম একা আসে না, ওর সাথে আর কে আসে? ভয়ে গলা কাঁপছে। ওইটাই তো আসল আতঙ্ক। প্রীতম যখন ঘরে ঢোকে, ওর পেছনে একটা লম্বা কুচকুচে কালো ছায়া দাঁড়িয়ে থাকে। ওর কোনো মুখ নেই, শুধু দুটো কর্চের মতো চোখ। প্রীতম যখন আমার কাছে আসতে যায়, ওই ছায়াটা ওকে টেনে হিঁচড়ে অন্ধকারের দিকে নিয়ে যায়। প্রীতম তখন আর্তনাদ করে ওঠে। আপনারা কি শুনতে পাচ্ছেন না? ওই যে নিচতলার সিঁড়ির নিচে খসখস শব্দ হচ্ছে। ভীত হয়ে, না না, আমরা কিছু শুনছি না। ম্যাম, আপনি কি নিশ্চিত যে ওই ছায়াটা আপনার ছেলের কোনো ক্ষতি করছে না?
ও আমার ছেলের আত্মাটাকে বন্দি করে রেখেছে। ইদানিং প্রীতমের গলার আওয়াজ পাল্টে গেছে। ও এখন আর আমাকে মা বলে ডাকে না, ও এখন বলে, ওদের আসতে দাও, ওরা এলে আমি মুক্তি পাব। ওদের বলতে ও কি আমাদের কথা বুঝিয়েছে? হয়তো, কারণ আপনাদের আসার কথা হওয়ার পর থেকেই বাড়িতে উপদ্রব বেড়ে গেছে। কাল রাতে আমার ঘরের আলমারিগুলো নিজে থেকেই খুলে যাচ্ছিল। প্রীতমের সব খেলনা ঘরের মাঝখানে জড়ো করে রাখা হয়েছিল। মনে হচ্ছিল ও বিদায় নেওয়ার জন্য কুচকাচ করছে, কিন্তু ওই কালো ছায়াটা ওকে যেতে দিচ্ছে না। আরিয়ান, শুনলি তো, ওই ছায়াটা আমাদের জন্য অপেক্ষা করছে। ম্যাম, আপনি কি ওই ঘরে আমাদের সাথে থাকবেন না? ম্লান হেসে, না বাবা, ও আমাকে সহ্য করতে পারে না। আমি ঘরে ঢুকলেই ঘরের তাপমাত্রা বেড়ে যায়, দম বন্ধ হয়ে আসে। আপনারা আজ রাতে প্রীতমের ঘরে থাকবেন, তবে মনে রাখবেন, প্রীতম যদি আপনাদের কোনো কিছু দেখায় সেটা বিশ্বাস করবেন না। ও এখন আর আমার সেই মাসুম ছেলেটা নেই। ওকে ওই কালো ছায়াটা বিষাক্ত করে দিয়েছে। ঠিক আছে, আপনি আমাদের পথ দেখান। আমরা দেখতে চাই প্রীতম বা ওই ছায়াটা আসলে আমাদের থেকে কি চায়। ধীরে ধীরে অন্ধকারের দিকে হাঁটতে হাঁটতে চলুন। তবে মনে রাখবেন, রাত 12টার পর এই বাড়ির নিয়ম আর মানুষের হাতে থাকে না। তখন সবটাই ওদের দখলে চলে যায়। আরিয়ান, ওটা কি? ওটা মানুষ না, ওটা তো ছাদ ছুঁয়ে ফেলছে। পালা আরিয়ান, পালা! স্থির হয়ে দাঁড়িয়ে পালাবি না সজল, পালানোর পথ নেই। চোখ বন্ধ কর আর আল্লাহকে স্মরণ কর। আরিয়ান গম্ভীর এবং স্পষ্ট স্বরে আয়াতুল কুরসি পড়া শুরু করে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। জিন বিকট স্বরে গর্জন করে, থামা, এই কালাম বন্ধ কর আরিয়ান। তুই জানিস না তুই কার সাথে লড়ছিস? এই ঘর আমার, এই আত্মা আমার। আরিয়ান পড়া থামায় না, কণ্ঠ আরও জোরালো হয়। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। জিন ঘর কাঁপিয়ে হাসতে থাকে। তোর এই ছোট মুখে বড় বুলি, তোর দাদু এই চেষ্টা করেছিল। দেখ তাকে আমি কোথায় পাঠিয়েছি। তুই যদি পড়া না থামাস, তোর এই বন্ধুকে আমি এখনই ছাই করে দেব। সজল কাঁদতে কাঁদতে, আরিয়ান থাই, ও আমার গলা টিপে ধরছে, পড়া থামা, ওরে বাবা গো। আরিয়ান দৃঢ়তার সাথে সজলের দিকে না তাকিয়ে পড়া চালিয়ে যায়। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জিনটি এবার যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। ঘরের দেয়ালগুলোতে ফাটল দেখা দেয়। সে আরিয়ানের দিকে তেড়ে আসার চেষ্টা করে, কিন্তু একটি অদৃশ্য দেয়ালে বাধা পেয়ে পিছিয়ে যায়। জিন যন্ত্রণায় চিৎকার করে, পুড়ছি, আমি পুড়ছি। আরিয়ান, তুই অনেক বড় ভুল করছিস। এই কালাম দিয়ে তুই আমাকে সরাতে পারবি, কিন্তু এই অভিশাপ সরাতে পারবি না। আরিয়ান শেষের অংশটুকু পড়ে শেষ করে, ওয়ালা ইয়াউদুহু হিফদুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আরিয়ান পড়া শেষ করার সাথে সাথে এক বিকট শব্দে ঘরের জানলাগুলো ভেঙে চুরমার হয়ে যায়। জিনটি ধীরে ধীরে ধোঁয়ায় মিলিয়ে যেতে থাকে, কিন্তু মিলিয়ে যাওয়ার শেষ মুহূর্তে তার পৈশাচিক কণ্ঠস্বর পুরো বাড়িতেই প্রতিধ্বনিত হয়। জিন হুমকি, আজ আমি যাচ্ছি আরিয়ান, কিন্তু মনে রাখিস, মায়া রাত তোকে ডাকছে। সেখানে কোনো কালাম কাজ করবে না। সেখানে তুই পা রাখার সাথে সাথেই তোর মৃত্যু ঘণ্টা বাজবে। তোর বন্ধুকে তুই রক্ষা করতে পারবি না। আমি তোকে ছিঁড়ে ফেলব। পুরো ঘর হঠাৎ একদম নিস্তব্ধ হয়ে যায়। জিনটি অদৃশ্য। সজল অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে থাকে। আরিয়ান ঘামছে, কিন্তু তার চোখে এখন অসীম সাহস। চমৎকার! আমি জানতাম তোমরা পারবে। ওই বাড়িতে পা রাখাটাই যেখানে দুঃসাহসের কাজ, সেখানে তোমরা পুরো রাত কাটিয়ে জ্যান্ত ফিরে এসেছ। অভিনন্দন আরিয়ান। মৃদু হেসে আরিয়ানের দিকে এগিয়ে আসে। স্বীকার করছি, শুরুতে তোমাদের নিয়ে আমার সন্দেহ ছিল, বিশেষ করে সজলকে নিয়ে। কিন্তু কাল রাতে আরিয়ান যেভাবে পরিস্থিতি সামলেছে আর সজল যেভাবে ওর ক্যামেরা ছাড়েনি, এটা সত্যিই প্রশংসার যোগ্য। তোমরা প্রীতমের আত্মাকে মুক্তি দিতে না পারলেও সেই অন্ধকার শক্তিকে পিছু হটতে বাধ্য করেছ। একটু হাফ ছেড়ে চেয়ারে বসে, মায়া আপা, প্রশংসার জন্য ধন্যবাদ, কিন্তু ওই জিনটা যাওয়ার সময় যে হুমকি দিয়ে গেল, আমার তো এখনও কান ভো ভো করছে। ও বলেছে আমাদের ছিঁড়ে ফেলবে। আমার তো মনে হয় পরবর্তী মিশনের আগে আমাদের লাইফ ইন্স্যুরেন্স করিয়ে নেওয়া উচিত। গম্ভীর গলায়, ভয় পেও না সজল, ওটা কেবল একটা শুরু ছিল। জিনটি যে মায়ারাতের নাম নিয়েছে, তার মানে আমরা সঠিক সূত্র ধরে এগোচ্ছি। তোমাদের সাহসিকতা আমাদের সংস্থার শক্তি বাড়িয়ে দিয়েছে। আরিয়ানের চোখে চোখ রেখে, আরিয়ান, তুমি তোমার দাদুর মতো করেই লড়াই করেছ। তবে মনে রেখো, সামনের পথ আরও দুর্গম। যে শক্তি আজ হেরে গেল, সে আরও বড় বাহিনী নিয়ে মায়ারাতের সীমান্তে তোমাদের জন্য অপেক্ষা করবে। আমি জানি, তবে কাল রাতে একটা জিনিস বুঝেছি, শুধু প্রযুক্তি দিয়ে এদের হারানো যাবে না। নিজেদের ভেতর আধ্যাত্মিক শক্তিও জমা করতে হবে। মায়ারাত যাওয়ার জন্য আমরা কি এখন প্রস্তুত?
একটি পুরনো সিলমোহর করা লাল ফাইল টেবিলের ওপর রেখে। হ্যাঁ, তোমরা যোগ্য। এই ফাইলে মায়ারাতের সেই জমিদার বাড়ির গোপন ম্যাপ এবং পরবর্তী মিশনের বিস্তারিত আছে। কয়েকটা দিন বিশ্রাম নাও, নিজেদের গুছিয়ে নাও, কারণ কথা কেড়ে নিয়ে, কারণ পরবর্তী মিশন হবে সরাসরি সেই অন্ধকার রাজ্যের হৃৎপিণ্ডে। আমরা আগামীকালই তোমাদের ব্রিফিং দেব। আরিয়ানের দিকে তাকিয়ে, দোস্ত, আবার যাত্রা। এবার কিন্তু আমাকে একটা বুলেটপ্রুফ জ্যাকেট আর 1 বস্তা পবিত্র পানি নিয়ে যেতে হবে। হেসে দিয়ে, সবই পাবে। আপাতত বাসায় যাও। তোমাদের সাফল্যের খবর আমাদের সংস্থার উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। তারা তোমাদের জন্য গর্বিত। পরবর্তী মিশনের জন্য তৈরি থেকো।